নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি চা আড্ডা আর খবর। আমরা গত 14 তারিখ মধ্যরাতে একটা ইতিহাস তৈরি হতে দেখেছিলাম। কিরকম ইতিহাস, যা আগে কখনো দেখিনি। ইতিহাস বলছি তার কারণ সেই রাতে সাধারণ মানুষ এমন মিছিল করেছিলেন যে রাজ্য জুড়ে কেন দেশের বহু জায়গাতেও কোনো বাড়িতে কোনো মহিলা ছিলেন না, কারণ তারা রাতের দখল নিয়েছিলেন। রাস্তায় নেমে রাতের রাস্তার দখল নিয়ে তারা ইতিহাস তৈরি করেছিলেন। আর গতকাল আমরা ওই অভয়াকাণ্ডেরই প্রতিবাদ মিছিলের আরও একটা রূপ দেখলাম, যেখানে বিচার চেয়ে যারা চিরকালীন প্রতিপক্ষ, চিরপ্রতিদ্বন্দ্বী, ময়দানের দুই প্রতিপক্ষ মোহনবাগান ইস্টবেঙ্গল, তাদেরকে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে, এমনকি মোহনবাগানের কাঁধে চড়ে ইস্টবেঙ্গলকে বলতে শুনলাম একটাই মাত্র স্বর, জাস্টিস ফর আরজি কর। এই একটা কাণ্ড কিভাবে সব মানুষকে এক করে দিয়েছে। আর তাদের একটাই দাবি, তারা ন্যায় বিচার চাইছেন অভয়ার জন্য। আর সেই জায়গা থেকে পুলিশের ভূমিকা নিয়ে বারবার আমরা সত্যি অবাক হচ্ছি। আর বলবো না যে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়, কারণ আমরা অবাক হচ্ছি বারবার যে পুলিশ বলা হলো যে ডার্বি করা সম্ভব নয়, কারণ সেখানে নাকি দুষ্কৃতীরা ঢুকে পড়তে পারে। কিন্তু গতকাল আমরা যে ছবিটা দেখলাম, স্টেডিয়াম লাগোয়া এলাকায় 163 ধারা জারি থাকা সত্ত্বেও যত মানুষ এলেন, কার্যত ডার্বি ম্যাচ হলে ঠিক তত মানুষই হয়তো আসতেন, বোধহয় তার থেকে কম আসতেন। কিন্তু সেই মানুষকে প্রতিহত করার জন্য পুলিশ যে পরিমাণে ছিল, সেই পরিমাণ পুলিশ দিয়ে বোধহয় ডার্বি খেলাটাও হয়ে যেত। তাহলে কিসের ভয় ছিল? আর যে ভয় থেকে প্রতিহত করা হলো খেলাটাকে, বাধা দেওয়া হলো খেলাটাকে, খেলার সমর্থকদের তো কোনোভাবেই আটকানো গেল না। আর সেই জায়গা থেকে আমরা একটা জিনিস ভীষণভাবে পরিষ্কার হয়ে গিয়েছি একটা ব্যাপারে, যে এখানে এই অভয়াকাণ্ড নিয়ে যদি প্রতিবাদ করা হয় তাহলে পুলিশ কোনো রকমভাবেই থামছে না। এবং শুধুমাত্র সাধারণ মানুষকে নয়, সুখেন্দু শেখর রায়, যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তাঁকেও তলব করা হয়েছে লালবাজারে। তাকে শুধু নয়, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকেও ডাক দেওয়া হয়েছে। অভয়াকে ধর্ষণ ও খুনে প্রতিবাদ করলেই একে একে প্রত্যেককে তলব করছে কলকাতা পুলিশ। চিকিৎসক থেকে বিশিষ্টজন বাদ গেলেন না কেউই। সোশ্যাল মিডিয়ার মতামতেও কড়া নজরদারি পুলিশের। কণ্ঠরোধের অভিযোগ তুলে সরব প্রতিবাদীরাও। অভয়াকে ধর্ষণ ও খুনের 9 দিন পার। সুবিচারের দাবিতে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রতিবাদের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কড়া নিন্দার সরব নেটিজেনরা। এদিকে প্রতিবাদ করলেই ডাক পেতে হচ্ছে লালবাজারে। রবিবার বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে তলব কলকাতা পুলিশের। কাজের কাজ না করে প্রতিবাদীদের কেন তলব? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন হুগলির প্রাক্তন সাংসদ। এরা এত সোশ্যাল মিডিয়া নিয়ে এদের কেন মাথা খারাপ হয়ে গেছে? কে কি লিখছে কেন মাথা খারাপ হয়ে গেছে? দেখতে তো হবেই। নিজের কাজের কাজ কিছু করছে না, সোশ্যাল মিডিয়া নিয়ে টানাটানি করছে। যারা ফেসবুকে ব্লগার, যারা লিখছে, যারা ভালোর জন্য লিখছে, বাংলার জন্য লিখছে, আর এরা তাদেরকে ধরবে? লালবাজারে ডাকা হয় চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকেও। সোশ্যাল মিডিয়ায় মতামত জানিয়ে পুলিশের চক্ষুশূল দুই চিকিৎসকও। এখন মনে হয় না তো যে আমার বক্তব্যের জন্য আমাকে অভিনন্দিত করবে বলে ডেকে পাঠাচ্ছেন। তো তারা তাদের কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন বা পয়েন্ট অফ ভিউ বলবে। নোটিশ বা কিছু এরকম আইনি আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই জানছি এরকম। আমরা চাই তিলোত্তমার সঠিক বিচার, সেই জন্য আমরা সিবিআইকেও চিঠি দিচ্ছি যে আমরা কিছু ইনপুট দিতে চাই। এমনকি আমরা কলকাতা হাইকোর্টকেও আবেদন করতে চলেছি যে আমরা ওই মামলার বাদী হতে চাই। ফলে আমাদের কাছে লুকোনোর তো কিছু নেই, বরং হচ্ছে যে আমাদের কাছে বাড়তি ইনপুট পাবে। বেছে বেছে প্রতিবাদীদের যখন তলব করতে ব্যস্ত পুলিশ, তখনই আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিধায়কের বিরুদ্ধে। মুখ খুললেই নাকি বিপদে পড়ে যাবেন প্রতিবাদীরা। হুঁশিয়ারি বিধায়কের, পাল্টা আক্রমণ বিজেপিরও। অনেক বুদ্ধিজীবীরা রাস্তায় গিয়ে নেমেছিলেন। আরে আপনারা কারা বুদ্ধিজীবী আমি জানি। কাপ খুললে আপনি বিপদে পড়বেন, যদি কাপ খুলে বিপদে পড়বেন, চরিত্র বললে বিপদে পড়ে যাবেন।
মানে বোঝা যাচ্ছে যে আপনারা এক প্রকার এই খুন ধর্ষণ যা যা ঘটনা আরজিকরে ঘটছে তাতে আপনারা প্রত্যক্ষ মদত দিচ্ছেন এবং নিজেদের দোষগুণ ঢাকার জন্য নিজেরাই প্রতিবাদে নেমেছেন, সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছেন। মুখ খুললেই বিপদ, জুটছে হুমকি শাসানি। শাসকের রোষানলে পড়তে হচ্ছে বিশিষ্ট জন থেকে আম জনতাকেও। মিছিল আটকাচ্ছে পুলিশ। কেন বারবার প্রতিবাদ দমিয়ে দেওয়ার চেষ্টা? জনরোষে গদি হারানোর ভয়? রিপাবলিক বাংলা। কোনোরকম ভাবে যদি মুখ খোলা হয়, যদি প্রতিবাদ করা হয়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত অত্যন্ত বিপদ। কারণ যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেন বা কারো পোস্টে যদি কমেন্ট করেন, তাহলেও সেটা নাকি নজরদারির আওতায় পড়ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকেও ডাকা হচ্ছে এবং কাকে কাকে কখন ডাকা হচ্ছে সেটা নিয়ে সত্যিই কোনো ইয়ত্তা নেই, কোনো গণনা করে বলা যাবে না যে কাকে কখন ডাকা হবে। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শুভেন্দু শেখর রায়, যিনি তৃণমূলেরই সাংসদ, তাকেও লালবাজারে তলব করা হয়েছে। তিনি গতকাল যাননি, তিনি বলছেন তিনি অসুস্থ, তিনি যেতে পারবেন না। কিন্তু এরপর কি হয় সেদিকে তো নজর থাকবেই। এবং লকেট চট্টোপাধ্যায়, কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী, তাদের এরকম চিকিৎসকদের বা লকেট চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন বিজেপি সাংসদ, তাকেও তলব করা হয়েছে। এরকম সেই জায়গা থেকেই আজকে আমরা আলোচনা করব, আমাদের বিতর্ক চলবে এবং যারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে এই বিতর্কে অংশগ্রহণ করছেন যারা, তাদের সঙ্গে একে একে আমরা আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ সরকার, সিপিআইএম নেতা এবং ছাত্র নেতাও বটে, বামেদের ছাত্র নেতাও বটে। সেই সঙ্গে আমরা অনলাইনে পেয়ে গিয়েছি নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী, যিনি শাসকের সমর্থনে কথা বলবেন। আমরা প্রত্যেককে স্বাগত জানিয়ে প্রথমেই আমরা ডক্টর তন্ময় মুখার্জির কাছে যাব। আপনি একজন চিকিৎসক এবং যে ঘটনাটা ঘটেছে যার জেরে গোটা বাংলা শিউরে উঠেছে, আজও আমরা বিচার চাইছি প্রত্যেকে, এই বাংলার এই দেশের মানুষের প্রত্যেকে আমরা বিচার চাইছি। কিন্তু এই বিচার চাইতে গিয়ে যদি আমরা আমাদের মতামত প্রকাশ করি, তাহলে কেন বারবার পুলিশের রোষানলে পড়তে হবে? কেন তাদেরকে তলব করা হবে? কি কারণে? আপনার কি মনে হয়? দেখুন, পশ্চিমবঙ্গে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে। কারণ এই সরকার প্রথম থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে। তারপরে আপনারা দেখবেন যে কলকাতা হাইকোর্ট এই খুনের তদন্তের ভার বিশ্বের সর্বশ্রেষ্ঠ এগিয়ে বাংলার পুলিশের হাত থেকে নিয়ে নিয়েছে। তার উপরে বিশ্বাস রাখতে পারেনি। তার ফলে এখন কি হলো, এগিয়ে বাংলার পুলিশ কাজ দেখাচ্ছে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কে পোস্ট করছে, কোথায় কি বলছে তার তদন্ত করছে। তাদের কাছে খুনের তদন্তের ভার নেই। আর আমরা কি দেখতে পেলাম, 14ই আগস্ট রাত্রেবেলা আরজি করে যেভাবে গুন্ডা বাহিনী ঢুকে তছনছ করলো, সেটা থেকে পরিষ্কার হলো যে পুলিশ নিষ্ক্রিয় থেকে প্রমাণ লোপাটে সাহায্য করলো। সুতরাং এই পুলিশের কাজ এখন এইগুলো হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের রাজ্যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এগিয়ে বাংলার পুলিশ বলে। এখন এরা হচ্ছে কিছু করতে পারবে না, এরা শুধু আর কিছু করছে না, এরা হচ্ছে আগুনে ঘি ঢালছে। এই জন্যে প্রতিদিন আপনি দেখবেন আন্দোলন আরো তীব্রতর হচ্ছে এবং এইটাই চলবে যতক্ষণ না এই অভয়া জাস্টিস পাচ্ছে। সেটাই আমরা বলে যাচ্ছি। একদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বলছে জাস্টিস চাইছেন এবং শাসক দল, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে ফাঁসি চাই, ফাঁসি চাই। তিনি নানা রকম ভাবে বলেছেন, এটা ঠিক, আমরা সেই প্রসঙ্গে আসবো। কিন্তু ফাঁসি চাইছেন, জাস্টিস চাইছেন তিনিও। কিন্তু পুলিশ কি করছে? এবং আমি নীলাদ্রিবাবুর কাছে আসবো, তিনি একজন আইনজীবী, তাকে আগে জিজ্ঞাসা করবো যে আদালত, হাইকোর্ট, এমনকি প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ, তিনি পর্যন্ত বলেছেন যে পুলিশ তো নিজেকে রক্ষা করতে পারে না, তারা বাকিদের কি রক্ষা করবে? নিজেদের তো আগে রক্ষা করুক। 8 ঘন্টা ধরে পুলিশ তো নিজে কোথায় পালিয়ে গিয়েছিল তার কোনো ঠিক নেই। 14 তারিখ রাতে যখন তছনছ করা হলো আরজি কর, নীলাদ্রিবাবু এই পুলিশের ভূমিকায় হঠাৎ অতি সক্রিয় হয়ে যায় যখন তারা মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদের কাছে পান, তাদেরকে ডান্ডা পেটা করতে ছাড়েন না, আবার তাদেরকে তাড়া করতে ছাড়ে না, তাদেরকে আটক করতেও ছাড়ে না। কেন এরকম দ্বিচারিতা? কেন দু চোখে কেন পুলিশ দেখবে না? এখানে কোনো দ্বিচারিতার ব্যাপার নেই। যেটা দেখতে হবে যে পুলিশ কাকে টার্গেট করছে। এখন যেটা প্রথম দিন থেকে বলেছে যে যারা মিথ্যে কথা,
ভুল প্রচার বা পুলিশ lies টার্গেট and করছে, colors- আপনার এই কথাটা আমি নোট করলাম, পুলিশ টার্গেট করছে তার মানে। হ্যাঁ করছে কাকে? যে ভুল বার্তা সোশ্যাল মিডিয়াতে রং ইনফরমেশন যারা স্প্রেড করছে, সেই জন্য তাদেরকে পুলিশ সামান্স করে পাঠাচ্ছে। এখানে দেখতে হবে পুলিশ কিন্তু কাউকেই বিয়ে করছে না। টিএমসির এমপি কেও ডেকে পাঠিয়েছে, যেরকম কুণাল সরকারকেও ডেকে পাঠিয়েছে, লকেট চ্যাটার্জিকেও ডেকে পাঠিয়েছে। প্রবলেমটা যেখানে হয়েছে, যেখানে আমরা সবাই বলছি যে জাস্টিস, কিন্তু জাস্টিসটা এখন মাথায় রাখতে হবে সিবিআই কে ইনভেস্টিগেট করে এটাকে কেসটাকে চার্জশিট করতে হবে, আদালতকে সেখানে ওকে সাজা দিতে হবে। সবাই তো বলছে জাস্টিস ফর অভয়া, একদম। এখানে তো মানে দুটো কথা কিছু নেই। আপনি যে দলটা সমর্থন করেন সেই দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনিও বলেছেন যে যারা ভুল তথ্য ছড়ালো তাদেরকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না, এবং সেই প্রসঙ্গে যিনি সিপি বিনীত গোয়েল তাকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না, এবং তিনি এটাও সঙ্গে জুড়ে দিয়েছেন ভুল তথ্য নিয়ে আপনি বলছিলেন তো আত্মহত্যার তত্ত্ব যারা খাড়া করলো তাদের মুখপাত্র হিসেবে কেন সিপিকে হেফাজতে নেওয়া হবে না সেই প্রশ্নও তুলেছেন। এই নিয়ে কি কোনো উত্তর দেবেন? আমি উত্তর দিচ্ছি। এখানে দেখুন ইনভেস্টিগেশন না দুটো টু প্রংড ইনভেস্টিগেশন। একটা হলো জাস্টিস ফর অভয়া, যেখানে রেপ কেস, সেটা রেপ হোক, গ্যাং রেপ হোক, মার্ডার হোক, যাই হোক, ইনভেস্টিগেশন। আরেকটা অ্যাঙ্গেল হলো যে এই যে ভুল তথ্যগুলো যে বলছেন, কে ছড়িয়েছে, কে ফোন করেছে, কেন ফোন করেছে, আদৌ কি কেউ ফোন করেছে না এগুলো গুজব, সেগুলো একটা আলাদা ইনভেস্টিগেশন। এখানে এই ইনভেস্টিগেশনটাকে জাস্টিস ফর অভয়ার সঙ্গে এটাকে মিলিয়ে দিলে পরে না জিনিসটাকে একটা খুব আচ্ছা, আপনি এটা মানছেনই না যে তার মাকে ফোন করা হয়েছিল? তিনি নিজে বলছেন অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন, তারা প্রায় 3 ঘন্টা বডি নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তাদেরকে কাউকে দেখানো পর্যন্ত হয়নি। হ্যাঁ, আপনি আবার এটাকে কনফিউজ করছেন। কনফিউজ একটার পর একটা সাক্ষীদের বয়ান আমরা তুলে ধরছি আর আপনি বলছেন কনফিউজ করা। কেউ ফোন করেছে আর কি ফোন করেনি, আপনি কি 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে বডির জন্য, সেটাও কিন্তু ডিফারেন্ট। এখানে দেখতে হবে যে সবাই আমরা কিন্তু এক কথাই বলছি, মানে এখানে শাসক দল, অপোজিশন সবাই বলছে যে জাস্টিস চাইছি, কিন্তু অপোজিশন যেভাবে এটাকে শুনুন, স্রোতে গা ভাসানো একটা কথা আছে বাংলায়, স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু স্রোতে গা ভাসিয়ে নিজেকে প্রমাণ করাটা খুব কঠিন বিষয়। আমরা জানি না শাসক দল এবং প্রশাসন কিভাবে সেটা করবে। আমরা একবার আমরা আসবো শুভজিতের কাছে আসবো, কিন্তু তার আগে অনেকক্ষণ তন্ময় বাবু কিছু বলার চেষ্টা করছেন। তন্ময় বাবু, আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি। আমি একটা কথাই মনে করে দিচ্ছি, উনি বলছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছেন, আমি এইটাকেই বলে দেওয়ার চেষ্টা করছি যে পুলিশের কমিশনার 10 তারিখে প্রেস কনফারেন্স করে বলেছে সঞ্জয় হ্যাজ কমিটেড দ্য ক্রাইম। আমরা অপরাধীকে পেয়ে গেছি, সঞ্জয় করেছে। আপনি পরে বলবেন আবার শুনে নিন একটু, পরে বলবেন শুনে নিন, আপনি আপনার সাথে কথা বলতে পারবেন না, শোনার পরে আবার আপনার কাছে আপনার একটু গায়ে লাগবে, আমি বুঝতে পারছি। সঞ্জয় হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, সঞ্জয় করেছে, সঞ্জয় অপরাধী। তার 2 দিন পরে পুলিশ মন্ত্রী বলছেন যে আমি আরো 5 দিন সময় দিলাম, রবিবার পর্যন্ত, যাতে খুনি গ্রেপ্তার হয়, খুনিদের দোষীদের এবং দোষীদের শাস্তি হয়। তাহলে এই পুলিশ মন্ত্রী ঠিক বলেছেন না সিপি ঠিক বলেছেন? এই মানুষের মধ্যে দ্বন্দ্বটা শুরু করেছে কারা? তার জন্য সাজা কার হবে? পুলিশ মন্ত্রীর হবে না হচ্ছে পুলিশ কমিশনারের হবে? এই পরস্পর বিরোধিতা কথাগুলো কেন এসছে এইটা বলে দিন। আর একটা কথা বলছি যে মানুষের ক্ষোভ রয়েছে এই অপদার্থ সরকারের উপরে। মানুষ জানতে চায় এই সরকার কেন কিছু করতে পারেনি, কেন মেয়েটি এইভাবে ধর্ষণ হয়ে খুন হয়েছে। সেই সরকার পথে নেমে আন্দোলন করছে, আর সাধারণ মানুষ আন্দোলন করলে তাদেরকে পুলিশ দিয়ে মারা হচ্ছে। ঠিক এটা কোথাকার হচ্ছে? একদমই আমরা এই আন্দোলন কি সরকার করবে? নীলাদ্রি বাবু, সত্যি আপনি তো একজন আইনজীবী, এবং ভুললে চলবে না সুখেন্দু শেখর রায় তিনি সাংসদ, তিনিও কিন্তু একজন আইনজীবী, এবং তিনিও বারবার বলেছেন যে যারা এই আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দিয়েছে তারা কেন ভাসিয়ে দিয়েছে, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন 3 দিন পর স্নিফার ডগ এনে তদন্ত করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন, এবং তারপরেই তাকে লালবাজারে তলব করা হয়েছে। এই বিষয়গুলো ভুললে চলবে না। নীলাদ্রি বাবু বলেছে যে এই যে পুলিশ কমিশনার খুব ক্লিয়ারলি বলেছে এইগুলো ভুল খবর। যেটা আমি জবাব দিতে চাইছি যে এই যে বলছেন যে
সঞ্জয় খুন করেছে, এটা দেখতে হবে যে কলকাতা পুলিশ উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স অ্যারেস্ট করে। আজকে 5 দিন হয়ে গেল, সিবিআই এর কাছে গেল। যদি আমরা ধরেও নিই যে আরো লোক যুক্ত আছে, যদি ধরেও নিচ্ছি ফর আর্গুমেন্ট সেক, তবে সিবিআই এখন অব্দি একটা অ্যারেস্ট করলো না কেন? বলতে লজ্জা হয় না, বলতে লজ্জা হয় না? সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে প্রিন্সিপাল করেছে ন্যাশনালের। 4 দিনে 4 মিনিট তাকে কথা বলতে পারেনি। 4 দিনের মধ্যে 4 মিনিট আমরা এখানে কথা বলতে পারিনি। একটা বিষয় তন্ময় বাবু এবং নীলাদ্রি বাবু, আপনাদের দুজনকে একটু থামাবো, শুভজিতের কাছে আসবো। তন্ময় বাবু এবং নীলাদ্রি বাবু দুজনকেই বলছি একটু থামাচ্ছি। আবার নীলাদ্রি বাবু, আপনার কাছে প্রচুর প্রশ্ন এবং তার জন্য আপনার নিশ্চয়ই যুক্তি আছে, আমরা যুক্তিগুলো শোনার চেষ্টা করব, কিন্তু তার আগে একবার শুভজিতের কাছে এখানে একটা আমি 10 সেকেন্ডে বলে দিই যে এইটা হচ্ছে কোর্ট মনিটর সিবিআই হচ্ছে। একদম কোর্ট বলে দিয়েছে 3 সপ্তাহ পরে আবার যখন কেসটা উঠবে তখন সিবিআই কে বলেছে যে মুখ বন্ধ খামে কোর্ট তদন্তের কথাটা এগোলো সেটা কোর্টকে জানাতে। আজকে হচ্ছে সেটা 13 তারিখ থেকে সিবিআই ওই প্রতিদিন দাঁড়িয়ে নাটক করবে না ওখানে। আজকে ধরুন এই সন্দীপ ঘোষ এরা 4 ঘন্টার মধ্যে তাকে আবার ন্যাশনালের প্রিন্সিপাল করলো, অথচ 4 দিনের মধ্যে 4 মিনিট জিজ্ঞাসা করতে পারেনি। আমাদের বারবার একটা জিনিস দেখতে হয়, আমি প্রত্যেক গেস্টকে বলবো এই জায়গাটায় একবার নজর দেওয়ার জন্য, যে আমরা দেখেছি ইদানিং কালে যা যা সমস্যা তৈরি হয় এই রাজ্যে, তার সমস্যার সমাধানের জন্য আমাদেরকে যেতে হয় কোথায়? না হাইকোর্টে। হাইকোর্টই বলে দিল কি না, এই যে একজনকে আরজিকর থেকে রাতারাতি কয়েক ঘন্টার ব্যবধানে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হচ্ছে, এই দায়িত্ব সামলানোর মতো এই মুহূর্তে তার যোগ্যতা আছে কিনা সন্দীপ ঘোষের, সেই নিয়ে প্রশ্ন তোলা হলো এবং বলা হলো যে না, তাকে এই দায়িত্ব দেওয়া যাবে না। এবং সেখানেও ভূমিকাটা একমাত্র হাইকোর্টেরই থাকলো। প্রশাসন তো তিরস্কারের বদলে পুরস্কার দিয়েছিল। আমরা একবার শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, আমরা এই যে বারবার বলছি, যারাই তাদের কণ্ঠ হয়তো রেজ করার চেষ্টা করছে বা হয়তো ভয়েস রেজ করার চেষ্টা করছে, প্রতিবাদ করতে চাইছে, তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা গতকাল ময়ূখের সঙ্গে কথা বলছিলাম, এসএফআই এর জেনারেল সেক্রেটারি ময়ূখও বলছিলেন যে শুধু ময়ূখ নয়, এরকম অনেক মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের বাড়িতে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে লোক পাঠানো হয়েছে, পুলিশ গিয়েছে তাদের বাড়িতে, এবং অনেকে অভিযোগ করেছিল যে তাদেরকে ফোন করে করে বলা হচ্ছিল তারা যেন না যায়। তারপর 163 ধারা জারি হলো, কিন্তু আটকানো গেল কি? প্রতিবাদটা আটকানো গেল কি? আশ্রয় তো পড়লো রাস্তায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কারণে ধন্যবাদ জানাবো, যে এই যে চিরাচরিত ইস্টবেঙ্গল মোহনবাগানের যে একটা শত্রুতা, এবং ডার্বি মানেই আমরা জানি ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের মধ্যে একটা খুনসুটি, একটা বেশ তর্কাতর্কি একটা এই পরিবেশ, এই প্রথম আমরা দেখলাম পশ্চিমবাংলার মাটিতে, আমরা সকলে দেখলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবাই একটাই স্লোগান দিল যে জাস্টিস ফর আরজিকর। আমি নিজে ঘটনাস্থলে কালকে আমি ওই সল্টলেক স্টেডিয়ামের দিকে যে মিছিল, সেই মিছিলে একজন সাধারণ ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে গেছিলাম, এবং আমার মতো অনেক মোহনবাগানের সমর্থক, মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থক, তাদের সঙ্গে একসঙ্গে আমরা মিছিল হেঁটেছি। আমার মনে পড়ছে আমরা বাসে করে যাচ্ছিলাম স্টেডিয়ামের দিকে, সায়েন্স সিটির সামনে আমাদের বাসটা থামিয়ে দেওয়া হলো, বললো এখান থেকে আর কেউ যাবে না। আমরা বাধ্য হয়ে ওখান থেকে মিছিল করে, তোমাদের চ্যানেলকেও আমি জানিয়েছিলাম, অন্যান্য চ্যানেলকেও, যে আমরা মিছিল করে গেলাম হচ্ছে সরাসরি স্টেডিয়ামের দিকে। এবার বিষয় হচ্ছে কি, দেখুন এই যে বারবার বলা হচ্ছে না যে ভুল তথ্য, এরা প্রতিবাদ করছে। আচ্ছা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের যে আইন, তাতে কোথায় লেখা আছে বলুন তো আপনি শান্তিপূর্ণভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না? আমার তো মনে হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একজন নাগরিক প্রতিবাদ করতে পারে। সেই জায়গা থেকেই একটা কথা আমরা দেখলাম না, অনিশ সরকার যিনি ডিসি বিধাননগর কমিশনারেট, তিনি হঠাৎ একটা সাংবাদিক বৈঠক করলেন, সাংবাদিক সম্মেলনে একটা ভয়েস রেকর্ড, একটা ভয়েস রেকর্ডের কথা আমি আনবো। অস্ত্র নিয়ে আসছে। আমি বলছি গতকালকে তোমরাও তো ছিলে, তোমাদের ক্যামেরাও ছিল, তোমরা কি কোনো জায়গায় দেখেছো কোনো ইস্ট বেঙ্গল সমর্থক, কোনো মোহনবাগান সমর্থক, কোনো মোহামেডান স্পোর্টিং এর সমর্থক তারা অস্ত্র নিয়ে মিছিল করেছে? কিন্তু আমি তো বলতে পারি যে বরঞ্চ মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের পতাকা হাতে ছিল, ওটাই বোধহয় তাদের কাছে অস্ত্র মনে হয়েছে। জাতীয় পতাকা, অস্ত্র ছিল আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা, অস্ত্র ছিল মোহনবাগানের পতাকা, অস্ত্র ছিল মোহামেডান স্পোর্টিং এর পতাকা। আমি বলছি
কে বলতে পারে যে এই পুলিশ বিভিন্ন মিথ্যে মামলা সাজিয়ে বিরোধী নামে কেস দেয়, এই পুলিশই যে ভয়েস রেকর্ডিং করে এমন এক পরিস্থিতি তৈরি করেনি যাতে 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 বিশাখাদি যাতে এই আমরা প্রশ্ন তুলব। চলে যায়। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি নীলাদ্রি বাবুকে, আমাদের সময় খুব কম। আপনি বলুন তো, এই যে তারা ভয়েস রেকর্ডটা শোনাচ্ছে বিধাননগর কমিশনারেট, এটার বৈধতা কি? আপনার কাছে 30 সেকেন্ড সময়। নীলাদ্রি বাবু শুনতে পাননি না শুনতে চান? নীলাদ্রি বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, কি বললেন? বলছি যে এই যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে একটা অডিও ক্লিপ শোনানো হচ্ছে যেখানে বলা হচ্ছে দুষ্কৃতীরা নাকি অস্ত্র নিয়ে আসবে এই মিছিলে, তো সেই ভিডিও ক্লিপটার বৈধতা কি? শুধুমাত্র ডিসি বিধাননগর কমিশনারেট অনিশ সরকার শোনাচ্ছেন বলেই সেটা মেনে নিতে হবে? না, দেখুন, পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, সেটা পুলিশের সোর্স থাকে, সেটা পুলিশ আরজি করে না, আরজি করে ঝামেলা হবে। তাহলে আরজি করে ঝামেলা হলো থাকে না, আরজি করে এই কেমন পুলিশ রিপোর্ট থাকে না, এই কেমন পুলিশ যাদের কাছে এটা হচ্ছে এই যে বাংলার পুলিশ ইন্টেলিজেন্স রিপোর্ট নেই, এদিকে এই রিপোর্ট রয়েছে। আরজি করে যখন ঢুকে হামলা করে, যখন অস্ত্র ভাঙচুর করে, পুলিশের কাছে কোনো খবর থাকে না। আমরা এই যে পুলিশের ভূমিকায় প্রশ্ন একাধিকবার শুভজিৎ, নীলাদ্রি বাবু এবং তন্ময় বাবু প্রত্যেকের কাছে আসবো। অনেক বড় একটা ইস্যু উঠে গিয়েছে, কারণ এক সেকেন্ড অনেক বড় একটা ইস্যু উঠে গিয়েছে যে পুলিশ কোথায় সক্রিয়, কোথায় অতি সক্রিয়, কোথায় একেবারে নিষ্ক্রিয়। এই নিয়ে আমরা কথা বলবো, কারণ কথাটা চালিয়ে যেতে হবে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা আলোচনা চলতে চলতে কিছুক্ষণ আগে বলছিলাম যে পুলিশের ইন্টেলিজেন্সের কোথায় গিয়ে সাফল্য, কোথাও গিয়ে ব্যর্থতা, কিন্তু একই সঙ্গে মাত্র কয়েক দিনের ব্যবধানে কি ভয়ঙ্কর ইন্টেলিজেন্স ফেলিয়ার থেকে ইন্টেলিজেন্স সাকসেস হতে পারে আমরা একবার দেখাবো এবং শোনাবো। আমাদের কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল যখন 14 তারিখের ঘটনার পর আরজি করে ভাঙচুরের পর তিনি তখন ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে কি বলেছিলেন, এবং গতকাল যখন মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা রাস্তায় নামছেন সেই মিছিলে 163 ধারা জারি করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিশ সরকার বিধাননগর কমিশনারেটের ডিসি সেই ইন্টেলিজেন্স নিয়েই কি ভয়ঙ্কর বক্তব্য রেখেছিলেন। শুনুন দুজনের বক্তব্যই, তারপর আসছি আলোচনা। শুনুন। We had deployed our resources throughout the city. If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল, সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় 62,000 থেকে 63,000 ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়, আর সেটার জন্য আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। একদিকে দেখলাম বিনীত গোয়েল কলকাতার নগরপাল, তিনি বলছেন যে 5-7 হাজার লোক ঢুকে যাবে, সেই ইনপুটটা বা সেই ইন্টেলিজেন্সের ইনপুটটুকুও তাদের কাছে নাকি ছিল না, সেই জন্য এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আরজি করে। আর অন্যদিকে অনিশ সরকার ডুরান্ডে ডার্বি ম্যাচ বাতিল কেন হয়েছে তা নিয়ে যখন বলছেন যে কয়েকজন দুষ্কৃতী নাকি ঢুকে পড়তে পারতো, এরকম ছোট ইনপুট তাদের কাছে চলে এলো। কিন্তু আমি এই নিয়ে যখন কথা বলবো, প্রশ্ন রাখবো, আমি নীলাদ্রি বাবুর সঙ্গে একটু কথা বলবো, আইনজীবী নীলাদ্রি বাবু, শাসক দলের সমর্থক। নীলাদ্রি বাবু, একটা বিষয় জানতে চাই, মাত্র 2-1 দিনের ফারাক, খুব বেশি ফারাক তো নয়, তাহলে কি এই ফারাকের মধ্যে বা এই 2-1 দিনের মধ্যে কি পুলিশের কাছে এরকম কোনো গাইডলাইন এসেছে যে প্রয়োজন মতো তাদের ইচ্ছা অনুযায়ী তারা তাদের ইন্টেলিজেন্সকে ফ্যানের রেগুলেটরের মতো একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন? কখনো তাদের ইন্টেলিজেন্স ফেলিয়ার হবে, একটু কমের দিকে থাকবে, আবার কখনো অতি সক্রিয় হয়ে তারা বলবেন আরে ম্যাচটাই বাতিল করে দাও, এখানে একটা অডিও শোনাবো, অডিও শুনিয়ে বলবো এখানে অস্ত্র হাতে কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়বে, তাদের জন্য ম্যাচ বাতিল, তাদের জন্য 163 ধারা জারি করে মিছিলটাও বাতিল করতে পারলে ভালো হয়। না ম্যাডাম, দেখুন, জিনিসটা এরকম হয়, যেটা আরজি করে যে ভ্যান্ডালিজমটা আমরা দেখেছি সেই রাত্রিবেলা, সেটা ডেফিনেটলি দ্যাট ওয়াজ অ্যান ইন্টেলিজেন্স ফেলিয়ার, ডেফিনেটলি এটা পুলিশ কমিশনার নিজেও বলছে।
কিন্তু এটাও ফ্যাক্ট যে ইন্টেলিজেন্স যদি ওরা পায় কিছু, এটা ফ্যানের রেগুলেটরের মতন নয় যে যখন দরকার হলো বাইরে নিলাম, যখন দরকার হলো কমিয়ে নিলাম। কোয়েশ্চেন ইজ ক্রেডিবল ইন্টেলিজেন্স যদি পুলিশের কাছে থাকে, পুলিশ ল অ্যান্ড অর্ডার বা বড় কিছু যাতে না ঘটে যায় সেটার জন্য ওর নেসেসারি স্টেপসও নিতে পারে। তাহলে এত ব্যর্থ একজন পুলিশ কমিশনার তিনি থাকেন কি করে পদে? আপনার কি মনে হয় একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে এরকম একজন সিপির থাকার কোনো অধিকার আছে? চেঞ্জ করে দিন। দেখুন, আমার কি মনে হয় ডাজ নট মেক এনি ডিফারেন্স, কারণ ইট ইজ এ কল গভর্নমেন্ট হ্যাজ টু টেক। I am not authorized to take this call. আপনি ডিফেন্সে খেলবেন, ঠিক আছে। আমি তন্ময় বাবুর কাছে আসি। আপনি শুনেন, আপনি উত্তরটা শুনেন পুরোটা। তো আপনি যে বলেন ফ্যানের রেগুলেটরের মতন, সেটা কিন্তু ফ্যানের রেগুলেটরের মতন হয় না। কিন্তু এটাও ফ্যাক্ট যে বড় কোনো ঘটনা আটকাতে গেলে যদি পুলিশ মনে করে গিয়ে থাকে যে গতকালকে ডার্বি ম্যাচটা ক্যান্সেল করে দেবে, আমার মনে হয় ইন অল দেয়ার উইজডম ওটা ঠিকই করেছে। আচ্ছা, আমি দুটো পার্টি বলবে। হ্যাঁ, আমি একটু অনিলাদিবাবুকে বলে দিই যে আইনের একটা কথা বলে কমিশন বা অমিশন দুটোই সমানভাবে অন্যায়। আরজি করে যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশে যেটা করার দরকার ছিল সেটা পুলিশ করেনি, নিষ্ক্রিয় থেকে প্রমাণ লোপাটে সাহায্য করেছে, এটা হচ্ছে অমিশন। এটাকে বলে অমিশন, কারণ আপনি দেখবেন ওই 5,000 বা 7,000 লোক আরজি করের মধ্যে ঢোকেনি, 50 বা 60 জন লোক ঢুকেছে। যখন ব্যারিকেড ভাঙছে তখন কি পুলিশের কাঁদানে গ্যাস ছিল না? যখন সব ভাঙা হয়ে গেল তখন কাঁদানে গ্যাস ছুটতে আরম্ভ হচ্ছে। তো এর থেকে বোঝা যায়, শুনুন, এর থেকে বোঝা যায় এটা হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা ইচ্ছা করে। আচ্ছা, এবার শর্টলেগ বলে দিই, দাঁড়ান, শর্টলেগটা বলে দিই। আপনার বলা হয়ে গেছে নিরঞ্জনবাবু, আপনি জানেন, আপনি আইনজীবী হিসেবে জানেন, আমি বলছি এটা হচ্ছে পুলিশের অমিশন এবং পুলিশ এটা অন্যায় করেছে। এবার শর্টলেগ বলে দিচ্ছি। ধরুন আজকে একটা পুলিশের কাছে ফোন পুলিশ ইন্টারসেপ্ট করলো, কি বলছে ফোনে? যে কালকে নবান্নে আমরা অ্যাসিড বম্ব নিয়ে ঢুকবো। তো পুলিশ সেই ফোনটাকে পেয়ে তাকে ধরার চেষ্টা করবে না নবান্নটা বন্ধ করে দেবে? এটা উত্তর দিতে পারেন? একদম একদম। যে পুলিশের কাছে গিয়েছে কল, পুলিশ জানে কোথা থেকে কল এসছে, তো সেই ব্যক্তিকে না ধরে পুলিশ একটা ম্যাচ বন্ধ করে দিল। এই সমস্ত যুক্তি না মানুষ আর নিচ্ছে না। ওই জন্য মানুষের ক্ষোভ, ওই জন্যই কালকে শর্ট লেগে স্টেডিয়ামে ওই অবস্থা হচ্ছে। বাবু, আপনি একটা খুব ভ্যালিড প্রশ্ন তুলেছেন। কথাবার্তা বলছেন, অমিশন আর কমিশন বলছেন, ওটা অফেন্সের ক্ষেত্রে হয়, এসব ইন্টেলিজেন্স ক্ষেত্রে অমিশন আর কমিশন হয় না। না, কিন্তু যে যুক্তিটা বললেন যে কমিশন এখানে ইন্টেলিজেন্স নয়, এখানে কমিশন যদি পুলিশ করে থাকে তার জন্য, অমিশন যদি করে থাকে পুলিশের শাস্তি হওয়া উচিত, তার জন্য সিবিআই কে পুরো তদন্ত করতে। সিবিআই এসে এখন পুলিশকে শাস্তি দেবে। আরে কোর্ট বলবে, সেটা আপনি বলবেন না, সেটা আপনি বলবেন না, আমি বলবো না। কোর্টে জানানো হলে কোর্ট যদি বলে তদন্ত হবে, তদন্ত হবে। আমি আপনি বলার কেউ নই। আমি আপনি বলার কেউ নই, কোর্ট বলবে। আচ্ছা, তন্ময় বাবু, এই যে দুই পুলিশ কর্তাকে দেখলাম বিভিন্ন বয়ান দিচ্ছে, এরা কি ভুলে গিয়েছে যে এরা আইপিএস অফিসার, এরা ভারতবর্ষের সংবিধানকে শপথ রেখে এরা এই জায়গায় এসছে? এদের তো কথাবার্তা মনে হচ্ছে না কালীঘাট থেকে শপথ নিয়ে এসছে। মানে একটা পুলিশ প্রশাসন, তার কাজ ছিল সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া, তার সুষ্ঠু একটা পরিস্থিতি রাখা। এখানে যদি কেউ গোলমাল পাকাতো তাকে ধরা না ধরে আমরা দেখছি কি লালবাজারে ডাকা হচ্ছে কাদেরকে, যারা 14 তারিখে মিছিলে গেছিলো, যারা ডার্বি ম্যাচ অর্গানাইজ করছে। মানে এখানে এজেন্ডাটা কি? এখানে এজেন্ডা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিটিং মিছিল মৎসব যা ইচ্ছা করবে, অন্য কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়, এমনকি পক্ষের হয়, কিন্তু সরাসরি ওনার কথার হ্যাঁতে হ্যাঁ নাতে না বলে সে কোনো প্রোগ্রাম করতে পারবে না, কোনো প্রোটেস্ট করতে পারবে না। আসলে এখানে এটা পুরোপুরি ক্ষমতার আস্ফালন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাচ্ছে। যদি যুব ভারতীর ম্যাচটা হতো, কি হতো? উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠতো, কি হতো? ওখানে জাস্টিস ফর আরজি করার স্লোগান উঠতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কি উনি একাই প্রতিবাদ করতে পারেন? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি প্রতিবাদ সবাই গিয়ে বলছে যিনি ধর্ষণ হয়েছে, যিনি ধর্ষণ হয়েছে তার ফাঁসি চাই। আবার এই নিয়ে পাশ থেকে সবাই হ্যাঁ 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 করছে। এলাকায় তৃণমূলের যারা নাকি গুন্ডা মাফিয়া সমাজ বিরোধী, তারা ওখানে বসে প্রতিবাদের নাম করে ন্যাকামো করছে, আর সাধারণ মানুষ প্রতিবাদ করে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আর উনি এখানে জ্ঞান দিচ্ছেন পুলিশকে নিয়ে। একটা পুলিশের সিপি
এবং আরেকটা বিষয় শুভজিৎ, তুমি যখন বলছো আমার একটা কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। আমার মনে আছে যখন জনগণের গর্জন বলে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেই সময়ও ডার্বি ম্যাচ ছিল, এই যুব ভারতীতেই ছিল। কথা হচ্ছিল সেদিন হয়তো সেই ম্যাচটাকে পাল্টে অন্য কোথাও দিয়ে দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত বিধাননগর পুলিশ কমিশনারেট তারা কিন্তু এই ম্যাচটাও করিয়েছিল, ওই কর্মসূচিও করিয়েছিল। তার মানে একসঙ্গে দুটো বড় ইভেন্ট করার মতো ক্ষমতা এই বিধাননগর কমিশনারেট রয়েছে। এক্স্যাক্টলি, পুলিশ ছিল, হয়ে গিয়েছিল সেখানে। কেন শুধুমাত্র তার আগের দিন যখন বলা হয়েছিল দুই গ্যালারির তারপরে এইরকম একটা সিদ্ধান্ত, এই জন্যেই পুলিশের উপরে সন্দেহ তৈরি হয়েছে মানুষের। পুলিশ যা বলছে ঠিক বলছে না, মানুষের এই সন্দেহটা তৈরি হয়েছে। কালকে যা পুলিশ ছিল ওখানে, কি ভাগ পুলিশ লাগতো না ম্যাচ করাতে। এবং তার মধ্যে আরো একটা বিষয়, পুলিশ হচ্ছে না, পুলিশ মিথ্যে। এবং আরেকটা বিষয়, কোন পুলিশ কর্তা এরকম কিছু বলছে অতি তৎপর হয়ে গিয়ে কথা বলছে। আমার দুই কো প্যানেলিস্ট থেকে একটা ছোট্ট প্রশ্ন আছে। এটা বাংলা বলেই না আজকে আমরা এইভাবে প্রতিবাদ করছি, আমরা আমাদের ভয়েস অফ অপোজিশন বা ভয়েস যেটাই হোক প্রতিবাদের ভয়েসটা দেখাতে পারছি। আমার দুই কো প্যানেলিস্টের ছোট্ট প্রশ্নটা হলো, এটা এখনো পশ্চিম বাংলাদেশ হয়নি। আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, এটা ভারতবর্ষের মধ্যে আছে, এটা পশ্চিম বাংলাদেশ হয়নি এখনো। সেই জন্য আমরা প্রতিবাদ করতে পারছি। বাংলাদেশের হিটলার মুসলমানি আমল চলে গেল, প্রতিবাদ করলে আলবার থেকে ডাকছে। যেতে পেরেছিলেন? ওই উত্তরবঙ্গের পুলিশ তো আপনাদেরকে পিটিয়ে সবাইকে বের করে দিত। হাতরাসের ওখানে যেতে পেরেছিলেন? আপনারা গিয়েছিলেন তো? আপনি আবার কি বলছেন? নাটক করতে আপনার নেতারা কি বলেছিলেন? বলছে আপনারা কি বলেছিলেন? আপনি কি জানেন অরূপ চক্রবর্তী কি বলছেন? বলছেন যে প্রতিবাদীদের আঙুল ভেঙে দেওয়া হবে, আর তারপরে আপনি সেই দলের নেতা মন্ত্রীদের বলতে গিয়ে বলছেন যে আপনি অন্য ভারত ভ্রমণে বেরোচ্ছেন। ওদের বাবার টাকা হচ্ছে নাকি পাবলিকের টাকা? রেপ ইজ এ রেপ, জারি হোক, সেটা খুব খুব কষ্টদায়ক। সেটা নৈনিতালের রেপটা হয়েছে, সেটা নিয়ে কেন বলছেন না আপনারা? সেটা নিয়েও বলুন। সেটা থেকে তো মুখ থেকে প্রত্যেকটা ঘটনা, ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, প্রত্যেকটা নারকীয় ঘটনা। কিন্তু আজকে আমরা বাংলার মানুষ, বাংলার মেয়েকে এভাবে হারিয়েছি। বাংলার মেয়ে নাকি এখানকার অভিভাবক চাইছে তো আপনি তারপরে আমাদের ভারত ভ্রমণে নিয়ে যাবেন? কি করে পারেন? বিজেপি রুল স্টেট বলে আপনারা বলছেন। আরে একজন ডাক্তার ডিউটি করছে, একটা সরকারি হাসপাতালের চিকিৎসক, তিনি তার ডিউটিরত অবস্থায় তিনি ওভাবে মারা গেলেন, তাকে ধর্ষণ করে ভয়ঙ্কর পাশবিক অত্যাচার। আমরা একবার ওই আরজিকর হাসপাতাল, আজকে সেখানকার কি পরিস্থিতি আপনারা জানেন যে শুধুমাত্র স্টেডিয়াম লাগোয়াই নয়, আরজিকর লাগোয়া চত্বরে 163 ধারা জারি রয়েছে। সেই জায়গা থেকে আজ সকালে কি পরিস্থিতি আরজিকর হাসপাতালের সামনে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা এবং সৈকত। আমরা কথা বলবো তুলিকা এবং সৈকতের সঙ্গে। সৈকত রয়েছে আরজিকরের একেবারে বাইরে চত্বরে, যেখানে 163 ধারা জারি রয়েছে, যাতে কোনো মিটিং মিছিল ধর্ণা সেখানে না হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভেতরে যারা রয়েছেন, অর্থাৎ আরজিকরের ভেতরে, ক্যাম্পাসের ভেতরে, সেখানে এতদিন ধরে আন্দোলন চলছে। আজকে সকালের কি ছবি জানবো। প্রথমেই যাব আমরা সৈকতের কাছে, রয়েছেন আরজিকর লাগোয়া রাস্তায়, যেখানে 163 ধারা জারি রয়েছে। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো আজ সকালে পুলিশের ডিপ্লয়মেন্ট কিরকম? 163 ধারা জারি রয়েছে আমরা জানি। আজকে কোনো রকম কি ছবির বদল হলো? একই রকম বড় ফোর্স রয়েছে নাকি এখন কি পরিস্থিতি? দেখো, সকাল হতে কিন্তু আরজিকরের যে মেন গেট এবং মেন গেট লাগোয়া এলাকায় একটা বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কলকাতা পুলিশের আর্ম ফোর্স, সেই আর্ম ফোর্স মোতায়েন রয়েছে এবং ভিতরের দিকে বেশ কয়েকজন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে একটা বড় ফোর্স মোতায়েন রয়েছে। কারণ সেকশন 163 এখানে ইম্পোজ করা হয়েছে। বাইরের দিকটায়, অর্থাৎ আরজিকরের যে মেন গেট, বাইরের দিকটায় এখনো পর্যন্ত ফোর্স, যেটা বাইরের দিকে কিছু ফোর্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা বাইরের দিকেও ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে, কিন্তু ভিতরের দিকে মূলত এখনো পর্যন্ত অ্যাজ পার সেকশন 163 যে ফোর্সটা মোতায়েন রয়েছে, সেই ফোর্সটা হসপিটালের ভিতরে রয়েছে। বাইরের দিকেও বেশ কিছুটা ফোর্স রয়েছে। আজকে যে কোনো ধরনের মব থেকে শুরু করে যে কোনো ধরনের র্যালি
যে কোনো ধরনের একটা জমায়েত যদি এই আরজি করের দিকে মুভ করে তাহলে কিন্তু এই ফোর্সটাকে কাজে লাগানো হবে। কোনোভাবেই এই যে মেন গেট আরজি করের এই যে মেন গেট, এই মেন গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করতে দেওয়া হবে না, অ্যাজ পার সেকশন 163 ইম্পোজ রয়েছে যেহেতু। তাই সকাল থেকেই আরজি করের ভিতরে এবং বাইরে একটি বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক, একাধিক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে কলকাতা পুলিশের আর্ম ফোর্স মোতায়েন রয়েছে। সব মিলিয়ে আরজি করের সামনে সকাল থেকে যেহেতু আমরা সেই দিক থেকে একবার দেখে নিলাম বাইরের ছবিটা, আর ভেতরের ছবিটা কি আরজি করে জানার চেষ্টা করব। সঙ্গে রয়েছেন তুলিকা। একদিকে ভেতরে যারা আন্দোলনকারী চিকিৎসক তারা কি আন্দোলন চালিয়ে যাচ্ছে না? জরুরি বিভাগ যেখানে তছনছ করা হয়েছিল, গার্ডরেল দেওয়া থাকে, রোজই দেখি, আজকের কি ছবি? সকাল 9টা থেকে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই মঞ্চে তুমি দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে যারা চিকিৎসকরা রয়েছেন তারা আসবেন। কিন্তু তার সঙ্গে আমি একটুখানি অমিতকে একটা ছবি দেখানোর কথা বলবো। দীর্ঘক্ষণ ধরে, বেশ কয়েকদিন ধরে সাধারণ নাগরিক হিসেবে একজন রানাঘাট থেকে এসেছেন, তিনি কিন্তু এখানে রয়েছেন এবং এখানে প্রতিবাদ জানাচ্ছেন। কোনো রাজনীতির রং নয়, একেবারে সাধারণ মানুষ তিনি এখানে এসেছেন এবং তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো যে প্রতিবাদ, অর্থাৎ এই অভয়ার যে মৃত্যু হয়েছে, যেভাবে তাকে খুন করে ধর্ষণ করে তাকে মারা হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছেন। কোথা থেকে এসছেন? আমি রানাঘাট, নদিয়া। কবে থেকে রয়েছে? আমি 14 তারিখে একবার এসেছিলাম, কিন্তু ঢুকতে পারিনি এখানে, সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু গতকাল আমি সোদপুর ঢুকতে না, তখন ওখানে বাইরের পরিস্থিতিটাই অনেক ভয়াবহ ছিল, এখানে প্রচুর মাইকিং, প্রচুর লোকারণ্য, তাই জন্য আমি ঢুকতে পারিনি। কিন্তু আমি কালকে সোদপুরে গিয়েছিলাম ওই ডাক্তার মানে দিদির বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ প্রোটেকশন ছিল বলে পারমিশন পাইনি। তাই আমি ওখান থেকে একবার ট্রাই করলাম যে এখানে আসা যায় কি না, তাই এখানে এসে আমি ঢুকতে পেরেছি। কালকে বিকেল থেকে আমি এখানে আছি কন্টিনিউ সারা রাত ধরে আপনি এভাবেই ব্যানার রেখে প্রতিবাদ? হ্যাঁ, সারা রাত। আমি চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে মানে মাতালও চিন্তা করে যে এটা কি ভয়ঙ্কর শাস্তি, না আমি জীবনে এরম কাজ করব না। আর কতদিন নারীরা এরম অত্যাচারিত হবে? সারা দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো জায়গায় হচ্ছে। রাজনৈতিক নেতারা সবাই যে যার বক্তব্য রাখছে, সবাই চেষ্টা করছে, সব সরকার চেষ্টা করছে। রাতারাতি গোটা রাত তারা থেকে যান এবং তারা দাবি জানান যাতে ন্যায় বিচার পাওয়া যায়, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় দোষীর। সেই ছবিটাই আমরা দেখছিলাম আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে। আমাদের দুই প্রতিনিধি সৈকত এবং তুলিকা ছিলেন আমাদের সঙ্গে। তোমাদের দুজনকেই ধন্যবাদ। এবং এই জায়গা থেকে আমরা এই অভয়াকে ধর্ষণ করে খুন, সেই ঘটনার পর থেকে একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে, যার মধ্যে অন্যতম যে অভিযোগ তা হলো তখনকার যিনি অধ্যক্ষ ছিলেন আরজি করের, তিনি সন্দীপ ঘোষ, তিনি বারবার নির্যাতিতার নাম নিয়ে কথা বলেছেন, যেখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে, নির্দেশ রয়েছে যে কোনো নির্যাতিতার নাম এভাবে নেওয়া যায় না। একজন সরকারি আধিকারিক হয়ে তিনি এই নাম বারবার 9 বার নিয়েছেন। এবং আরও একজনের কথা বলবো, সাংসদ এই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ, তিনিও যখন কাঁদছেন সোশ্যাল মিডিয়া এসে তখনও নাম নিলেন সেই নির্যাতিতার। দেখুন, আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়, এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা কেন হবে? আমার সুপারিনটেন্ডেন্ট, আমরা নৈতিক দায়িত্ব নিশ্চয়ই নিচ্ছি। ডিএমই স্যার, স্বাস্থ্য ভবন, সবাই নৈতিক দায়িত্ব নিচ্ছেন। চেষ্টা করবে ভবিষ্যতে যেন কোনো দ্বিতীয় না হয়, এরকম যেন
কোনো কারোর সঙ্গে না হয়। আমি জানি না কে দোষী, কজন দোষী, কতজন ছিল, কিছু জানি না, কিন্তু শুধু এইটুকু বলতে পারি, আমি একজন এমন কাঁদছেন যে কাঁদতে কাঁদতে বোধহয় তার মনেই নেই যে নির্যাতিতার নাম নেওয়া যায় না। আর একজন অধ্যক্ষ তিনি এতটাই নৈতিক দায়িত্ব নিতে চাইছেন যে নির্যাতিতার নাম বারবার, আমরা তো মাত্র 2 বার দেখাতে পারলাম সময়ের অভাবের জন্য, কিন্তু তিনি পরপর 9 বার নির্যাতিতার নাম নিয়েছেন, একেবারে প্রেস কনফারেন্সে তিনি এই নাম নিয়েছেন। এবং এদের এই অপরাধের কোনো শাস্তি কি হবে না? যদি লকেট চট্টোপাধ্যায় এবং অন্যান্য সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ডাকা হয়, তলব করা হয় লালবাজারের তরফ থেকে, তাহলে এদের কেন নয়? একই রকম তো অভিযোগ এদের বিরুদ্ধেও রয়েছে। নীলাদ্রিবাবু, আপনার কি মনে হয়? খুব কম সময় আমাদের, একদম অল্প করে বলবেন। দেখুন, এই যে আপনারা বলছেন নাম নেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট ঠিকই বলেছে। স্লিপ অফ টাঙ্গে যদি হয়ে গিয়ে থাকে, কাউকে না হয়ে গিয়ে থাকে, ভয়ঙ্কর স্লিপ অফ টাং। যদি বলেছি, যদি হয়ে গিয়ে থাকে, আমি জানি না রচনা কেন বলেছে বা উনিও কেন বলেছেন, বা যদি হয়ে গিয়ে থাকে ঠিক আছে, ইস্যুটাকে ট্রিভিয়ালাইজ করে তো লাভ নেই। উই হ্যাভ টু সি দ্য লার্জার পিকচার। লার্জার পিকচারটা শুধু শাসক দলের জন্য, আর স্মলার পিকচারটা প্রতিবাদীদের জন্য। লার্জার পিকচারটা হলো ম্যাডাম, জাস্টিস ফর অভয়া। আমাদের ছেলেদেরকে শেখাতে হবে যে নো মিন্স নো, মেয়েদেরকেও বলতে হবে একটু সচেতন। মানে আপনি মরাল পুলিশ বা নীতি পুলিশের কথা বলছেন। শাহজাহানকে শিখিয়েছেন এখনো? থ্যাংক ইউ, শাহজাহানকে শিখিয়েছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনার দলের নেতা শাহজাহানকে শিখিয়েছেন? আপনারা পক্ষপাতিত্ব করছেন। যে সমস্ত প্রতিবাদীরা বলছে তাদেরকে নোটিশ পাঠাচ্ছেন ভয় দেখানোর জন্য। একটু বলে ফেলুন, একটু ব্রিজ বুঝতেন ছাড়া। আপনারা শুনুন, বাংলার মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আছেন না উত্তরপ্রদেশের মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আছেন? আপনাদের জানেন না আপনাদের কত শুভজিৎ, কোথায় আমরা লার্জার পিকচার দেখছি আর কোথায় স্মলার পিকচার দেখছি? একটাই তো ছবি দেখছি, সবাই প্রতিবাদ করছেন, বিচার চাইছেন, আর শাসক দল বলছে কিছু বললে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। একটাই দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এর বাইরে কোনো ইয়ে নেই। যেমন যদি আপনি বলেন যে স্মলার পিকচার, লার্জার পিকচার, একটাই পিকচার। যে এই মুখ্যমন্ত্রী কথায় কথায় বিরোধী নেত্রী থাকাকালীন বলতো মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, সেই মুখ্যমন্ত্রী আমলে মহিলারা সেফ নয়, সেই মুখ্যমন্ত্রী আমলে মহিলারা ধর্ষণ হয়ে যায়, খুন হয়ে যায়। আর উনি এখানে এসে বলেন, নাম নিয়ে ফেলেন কোন নেতারা, কেউ কেউ এসে অন্য অন্য কথা বলে, প্রতিবাদীদের আক্রমণ হয়। তাহলে এখানে একটাই কথা, অন্য কোনো কথা নেই। আমরা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির ঊর্ধ্বে গিয়ে একটাই কথা, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং জাস্টিস ফর আরজিকর। এবং সেই জায়গা থেকে তন্ময় বাবুর কাছে আসবো। তন্ময় বাবু, আমরা জানি ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আগামী মঙ্গলবার, আগামী বুধবার, যেখানে হাইকোর্টে যেখানে শুনানি রয়েছে, হলফনামা দিতে বলা হয়েছে যে এই ভাঙচুর যেটা হলো সেটা নিয়েও সিবিআই এর আন্ডারে করা যায় কিনা তদন্ত, সেটা নিয়েও হলফনামা দিতে বলা হয়েছে। বুধবার শুনানি রয়েছে। এই জায়গা থেকে কি মনে হচ্ছে যে তারা, শাসক দল যাই বলুক না কেন, কোর্ট তো কোর্টের মতোই চলছে, আলটিমেটলি আমাদের কতটা দূরে রয়েছে এই জাস্টিস? দেখুন, আরজি কোর্টটা হচ্ছে এই আন্দোলনের এপিসেন্টার। এরা চেষ্টা করেছিল গুন্ডা দিয়ে আন্দোলনকে থামাবে। ওই জন্য 14 তারিখে দেখবেন শুধু হসপিটাল ভাঙচুর হয়নি, ওই আন্দোলনকারীদের মঞ্চটাও ভেঙে দিয়ে এসছে, গুড়িয়ে দিয়ে এসছে। তারপরে এরা ব্যর্থ হয়েছে, আন্দোলন চলছে। এই জন্য এখন পুলিশ ওখানে 163 জারি করেছে, ওই কাছাকাছি ওখানে কারোকে যেতে দেবে না, কারণ আরজি কোর্টটা এপিসেন্টার বলে। কিন্তু যত এরা করছে তত এই আন্দোলন ভারতবর্ষে। সুতরাং যারা প্রতিবাদী, যারা গলার স্বর তুলে বলছেন, তারা বিচার চাইছেন, প্রতিবাদ চাইছেন, দোষীর শাস্তি চাইছেন, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন, তাদের জন্য লার্জার পিকচার, স্মলার পিকচার বলে কিছু নেই। তারা একটাই কথা বলছেন, পিকচার আভি বাকি হ্যায়। আর সেই বাকি পিকচারটা কবে কখন দেখবো আমরা সত্যিই জানি না। প্রত্যেক দিন যেন পট পরিবর্তন হচ্ছে, প্রত্যেক দিন সাধারণ মানুষ রাস্তার দখল নিচ্ছেন। আমরা আজকের মতো এখানেই চা, আড্ডা আর খবর শেষ করছি। আমাদের প্রত্যেক যারা গেস্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা ফিরে আসছি একটু বিরতির পর, সঙ্গে থাকুন।